বাংলাদেশে মনে করছি মামুর হাতের মোয়া। বাংলাদেশ পাকিস্তান না, পাকিস্তান হইল ভারতের গায়ের উপরের একটা ফোড়া, মানে এখানে ফোড়া হয়েছে আর কি, ভারতের ফোড়া পাকিস্তান ওই পশ্চিমে থাকে, ওই দিক থেকে মাঝে মাঝে গুলি টুলি মারে। কিন্তু বাংলাদেশ তো এই ফোড়া না, গায়ের সামনার উপরের ফোড়া না, বাংলাদেশ হইল পেটের ভিতরের ফোড়া, ভিতরের ফোড়া, সামনার উপরে না, ভিতরের ফোড়া। ফাইটে গেলে মারা যাইতে হবে। তা যাই হোক, জিনিসটা যুদ্ধটা কেমন হবে এটা একটু আলোচনা করে নিই। যুদ্ধটা দেখেন, বাংলাদেশের যে যদি আক্রমণ করে তাহলে কীরকম আক্রমণ করবে আমি ইয়েতে দেখাই, ওই যে ইয়েতে দেখাই, কম্পিউটারে দেখাই। এই যে মনে করেন এইটা বাংলাদেশ, এই যে বাংলাদেশ দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে দেখেন বাংলাদেশ, এই যে বাংলাদেশ যদি ভারত আক্রমণ করে তাহলে এই যে এখান দিয়ে আক্রমণ করবে কইরা, এই জায়গাটাকে বাড়ানোর চেষ্টা করবে। এখানে একটা বটল নেক আছে, এই জায়গাটা বাড়ানোর চেষ্টা করবে। 71-এ তাই করছিল, এখান দিয়ে আক্রমণ করছিল, এটা ওরা সফট ভ্যালি বলে। আর একটা আক্রমণ এখানে আক্রমণ করবে সম্ভবত 2 ডিভিশন, একটা কোর, মানে 30-40 হাজার সৈন্য, তার মধ্যে হয়তো 15-20 হাজার টিথ আর্ম মানে ফাইটিং ফোর্স থাকতে পারে। আর এখান দিয়ে আক্রমণ করতে পারে আরও মনে করেন 2 ডিভিশন, তার মধ্যে মনে করেন 2 ডিভিশনে থাকে মনে করেন খুব বেশি হলে 30 হাজার, খুব বেশি হলে। এবং এই 30 হাজারের মধ্যে রিয়েলি গ্রাউন্ডে ফাইট করা হলো 10-15 হাজার। এই হলো ওদের সর্বসাকুল্যের শক্তি। এই দিক দিয়ে আক্রমণ করতে পারে, এখান দিয়ে 1 ডিভিশন, এখান দিয়ে 1 ডিভিশন, এখান দিয়ে 1 ডিভিশন। এই যে আক্রমণ করলো, আক্রমণ করলে বাংলাদেশ কি করবে? বাংলাদেশ এখানে ডিফেন্স দিবে, এখানে ডিভিশন একটা লাগাই দিবে, এখানে ডিভিশন একটা লাগাই দিবে। আক্রমণ যে এইবার বেড়ে হবে তা না, এখান দিয়ে নানান দিক দিয়ে হবে, কিন্তু বাংলাদেশের ডিভিশনও এখান দিয়ে ছড়ানো ছিটানো থাকবে। মোটামুটি আমি দেখাইছি যে এখানে একটা ডিভিশন থাকবে, এখানে ডিভিশন থাকবে, এখানেও ডিভিশন থাকতে পারে, এখানে ডিভিশন থাকবে, এখানে ব্রিগেড লেভেল থাকবে, এখানে ডিভিশন থাকবে। তো এরা বাংলাদেশ এরকম প্রতিরোধ করবে। আচ্ছা, প্রতিরোধ করলো, এটা হলো কনভেনশনাল যুদ্ধ। কিন্তু এই যুদ্ধ কিন্তু আলটিমেটলি কনভেনশনাল থাকবে না। বাংলাদেশের তো শুধু আর্মি নাই, বাংলাদেশের পুলিশ বিডিআর আছে, যেগুলোরও আমি আর্মির মধ্যে, এপি ব্যাটালিয়ন আর বিডিআর আছে, ওইগুলোরকেও আমি আর্মির মধ্যে ধরে নিলাম কনভেনশনাল ফাইটিং ফোর্স। কনভেনশনাল ফাইটিং ফোর্স মানে একদম মানে ফাইটিং ফোর্স যেরকম হয়, অর্গানাইজড ফাইটিং ফোর্স ধরে নিলাম এপি ব্যাটালিয়ন আর ইয়েগুলাকে, বিডিআরকে। কিন্তু আসল জিনিস বাংলাদেশের যেটা আছে সেটা হলো 50 থেকে 70 লক্ষ আনসার আছে বাংলাদেশে। এদেরকে অস্ত্র ছড়াই দিলেই এরা হয়ে যাবে 1 লক্ষ দিয়ে 200টা ব্যাটালিয়ন বানানো যায়, বা 150টা ব্যাটালিয়ন বানানো যায়। 1 লক্ষ আনসার দিয়ে যদি এদের নিউক্লিয়াস যদি আর্মি হয়, আর্মি নিউক্লিয়াস মানে কি, হাবিলদার সাহেবের লেফটেন্যান্ট কর্নেলের র্যাঙ্ক পড়াই দিয়ে আপনি ওকে সিও বানাই দিলেন, 3 কর্পোরালের 3 কোম্পানি কমান্ডার বানাই দিলেন, শাপলা পড়ায়, দেখবেন যে ও হয়ে গেছে। হাবিলদার সাহেব, আমি লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, আমি একেবারে নিশ্চিত আমি যা করতে পারি ওই হাবিলদার সাহেব ওর সাথে ভালো পারে, অনেক হাবিলদার আছে ওর সাথে ভালো পারে, কোনো অসুবিধা নেই। পুরা প্রশিক্ষণপ্রাপ্ত হাবিলদাররা, সুদীর্ঘকাল চাকরি করা। শুধু এই নিউক্লিয়াসটা থাকলে এই যে ব্যাটালিয়ান মনে করেন 1 লাখ দিয়া সৈনিকের দিয়া প্রায় 150 ব্যাটালিয়ান বানাইতে পারবেন। এইরকম 50 লক্ষ আনসার আছে আমাদের। এদেরকে এরা আলটিমেটলি কী করবে? বাংলাদেশ সরকার বা বাংলাদেশ আর্মি করুক আর না করুক, এদের আলটিমেটলি এরা কী করবে? আলটিমেটলি এদের রেজাল্ট কী দাঁড়াবে এটা আমি দেখাচ্ছি। এই মনে করেন এখান দিয়ে ভারত আক্রমণ করছে, এখানে একটা ডিভিশন আছে, মনে করেন 15,000 সৈনিক এদিক দিয়ে আক্রমণ করছে। ওরা কিন্তু আক্রমণকারীরা কিন্তু বিভিন্ন দিকে ছড়ায় থাকেন, সিটায় থাকতে পারে না, একটা অ্যাক্সিস ধরে আক্রমণ করে, লাইন দিয়ে আক্রমণ করে। এই ছড়ায় সিটায় থাকতে পারে না, পুরো বর্ডার দিয়ে যে একসাথে আক্রমণ করবে এইভাবে আসতে পারে না, ওর আসতে হয় এইভাবে। আচ্ছা, তাহলে এই দিক দিয়ে আক্রমণ করছে। আক্রমণ করলে বাংলাদেশের এখানে আর্মির তো ডিফেন্স আছেই, সেই সাথে ইনফিল্ট্রেশন হবে। ইনফিল্ট্রেশন হবে কি? ইনফিল্ট্রেশন অফ আনসার ব্যাটালিয়ান। ইনফিল্ট্রেশন মানে ঢুকে যাওয়া, শত্রুর পাশ দিয়ে ঢুকে যাওয়া, ঢুকে ভাইটাল এরিয়া দখল করা সম্ভব। মনে করেন এখান থেকে একটা ব্যাটালিয়ান ঢুকায় একটা বলে দিলেন যে এই বর্ডার থেকে 2 মাইল দূরে একটা বাজার আছে, ওই বাজার দখল করে ওখানে ডিফেন্স নিয়ে শক্ত হয়ে বসবা, তোমার আর কোনো কাজ নাই, ইহকাল পরকালে তোমার এই কাজ ওখান তার কোনো দিন নড়বা না, ঢুকাই দিলেন। আর এখান থেকে একটা ঢুকাই দিলেন, মনে করেন 2টা ব্যাটালিয়ান। আমরা কিন্তু বলছি যে 50 লক্ষ আছে, 1 লক্ষ দিয়ে 100 ব্যাটালিয়ান বানানো যায়। তো 100 ব্যাটালিয়ানের মধ্যে দিয়ে মনে করেন এখান থেকে 1 লক্ষ মার্চ করবে, তার মধ্যে তাদের 1 লক্ষের হবে প্রায়
200 ব্যাটালিয়ন মনে করেন, তার দুইটাকে আপনি এইখান দিয়ে একটা ঢুকাবেন, এখান দিয়ে একটা ঢুকাবেন। আমি দেখাচ্ছি জিনিসটা। এই যে মনে করেন দুইটা ঢুকাই দিচ্ছেন, এখানে মনে করেন 1000 আনসার আছে, সিভিলিয়ান আছে, ইউটিসি আছে, ইউটিসি না কী বলে আজকাল, আচ্ছা ওই যে ইউনিভার্সিটিতে যে ট্রেনিং নেয় এখানেও আছে 1000। এই যে 2000 ঢুকছে, এই ডিভিশনের কিন্তু নড়াচড়া একটু কষ্ট হয়ে যাবে। একে ঢুকিয়া এই একদিনের মধ্যে সে মনে করেন এখানে একটা বাজার দখল করে একটা প্রতিরক্ষা নিতে বলছেন গোল হইয়া। এরা বলছেন যে তুমি ওই শহরের ব্রিজের ওখানে যায় প্রতিরক্ষা নিবা গোল হইয়া, একটা ভাইটাল এরিয়া দখল করতে বলছেন। এইটা কাজ করে দিবে, কারণ এখানে তার সামনে তো শত্রু নাই, সে ফট করে ঢুকে যাবে এবং একদিনের মধ্যে সে এই 2 জায়গা দখল করে ফেলবে। এই একদিন পরেই ছাড়তে হবে নেক্সট 2টা ব্যাটালিয়ান। ইনফিল্ট্রেশন অ্যান্ড ক্যাপচার, এটা ব্লিস্টার সিস্টেমে আগায় যাবে। দেখবেন যে আগায় গেছে, আরও 2টা ব্যাটালিয়ান ঢুকাই দিয়েছেন, এর উপর দিয়ে রোলিং করে সে চলে গেছে, এখানে দখল করে ফেলছে 2টা জায়গা। মনে করেন একটা জায়গা দেখাই দিয়েছেন পাহাড়, আর একটা জায়গায় দেখাই দিয়েছেন এই পাশে একটা জায়গায় দেখাচ্ছেন স্কুল, এবং স্কুলের আশেপাশের এলাকা যেখানে রাস্তাঘাট এসে মিলছে ভাইটাল এরিয়া দখল। তারপরেই দেখবেন আরও একটা ব্যাটালিয়ান ঢুকাইলেন, মানে আপনি একদিন পর পর ইনফিল্ট্রেশন করতেছেন এবং এই ইনফিল্ট্রেশন চলতে থাকবে। তারপরে আরও ইনফিল্ট্রেশন করতে করতে দেখবেন আপনি চীনে চলে গেছেন। এই যে এখানে কিন্তু কি আছে, আনসার ব্যাটালিয়ান ঢুকে গেছে কতগুলা, প্রায় মনে করেন 3 লাখ। এদের কতগুলা ব্যাটালিয়ান আছে, 300 ব্যাটালিয়ান এখানে ঢুকে গেছে, একদম চায়না বর্ডার পর্যন্ত চলে গেছে। চায়না বর্ডারে গেলেই কিন্তু খুব সুবিধা, অস্ত্রশস্ত্র আসতে পারবে চায়না থেকে। আচ্ছা, তা আর মেইন আর্মি কিন্তু এখানেই আছে এবং এরা কিন্তু এদেরকে সাপোর্ট দিচ্ছে, বেজ হলো এটা। আচ্ছা, এ যদি একে হারায় দেয়, একে হারাই দিলেও এ ডাইনে বাই আইসা এই বর্ডারের কাজ দিয়ে থাকবে, এ চলে যাক ভিতরে, কোনো অসুবিধা নেই। আইসা রাজেন্দ্রপুর জঙ্গল আইসা পড়বে, আর জঙ্গল আইসা পড়লে অন্য গরিলা বাহিনী, বাংলাদেশের অন্য ছোটো ছোটো গরিলা বাহিনী এরা শেষ করে দেবে। আচ্ছা, এইরকম আপনি এই দিক দিয়ে ঢুকাই দিলেন। আপনি যদি যে এখানে 14 কিলোমিটারের একটা আছে, বটল নেক আছে, এটা দখল করা মুশকিল, এই জায়গাটা অনেকটা ক্লিয়ার না, কিন্তু এই জায়গাটা কিন্তু পাহাড়ি এলাকায় এই পদাতিক ব্যাটালিয়ানগুলা কি বলার নাম, আনসার ব্যাটালিয়ানগুলা পাহাড়ি এলাকা দখল করতে পারবে সহজে। কারণ কি, পাহাড়গুলো হলো গাছপালা দিয়ে ঢাকা, এই জন্য এয়ারফোর্সের পাইলটরা এদেরকে দেখতে পারবে না, আকাশ থেকে এদেরকে দেখা যাবে না, গাছের নিচ দিয়ে চলে যাবে, মনে করেন মাইলের পর মাইল চলে যাচ্ছে। আর পাহাড়ি এলাকায় ট্যাঙ্কও চলে না। তাহলে কি পাহাড়ি এলাকায় ফাইটিংটা কেমন হয়, হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়, সৈনিক টু সৈনিক। এবং এখান দিয়ে আপনি যদি 3 লাখ ঢুকাই দেন, একদম পূর্বাচল পর্যন্ত চায়না বর্ডার পর্যন্ত চলে যাবে এরা 1 মাস 2 মাসের মধ্যে। এদিকে দেখবেন বটল নেক এখান দিয়ে দখল করতে না পারলে, এই যে প্রথম সিংয়ের কাছ দিয়ে 14 কিলোমিটার, এখান দিয়ে দখল করতে না পারলেও এখান দিয়ে ঢুকাই দিলে দেখবেন যে পুরাটাই দখল হয়ে গেছে। এরকম ইনফিল্ট্রেশন অ্যান্ড অ্যাডভান্স এটা কইরা এই যে এখান দিয়ে ত্রিপুরা দিয়ে ঢুকে আপনি চলে যেতে পারেন এই পর্যন্ত। তারপরে মনে করেন এই যে এখান দিয়ে সিলেট দিয়ে ঢুকে আপনি এই পর্যন্ত চলে যেতে পারেন, একদম এই যে ডিমাপুরের পর্যন্ত। আচ্ছা, এই যে ইনফিল্ট্রেশনের মাধ্যমে ক্যাপচার করতেছেন, কোন এলাকা করতেছেন, আসাম করতেছেন আর মেঘালয় হলো ম্যাগের বাড়ি, ওখানে কোনো মানুষজন থাকে না, ওটা ওই বাংলাদেশ আর কি। আসামও এককালে বাংলাদেশই ছিল, ওটাও বাংলাদেশ, আসামের লোক বাংলাই কথা বলে। তবে ঝামেলা করা যাবে না, এই যে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এদেরকে আক্রমণ না করাই ভালো। এরা এদের মতন থাকে না, নাক বসা খ্রিস্টান মুসলমানদেরকে আক্রমণ করা নিষেধ আছে ইসলাম ধর্মে। তাইলে 2 মাসের মধ্যে 30 লাখের মধ্যে 10 লাখ মানুষ গেরিলা ফাইটার ইনফিল্ট্রেট করা সম্ভব। কারণ এই এলাকাটা পাহাড়ি, এই এলাকাটাতে বিমান বাহিনী কিছু করতে পারবে না, এই এলাকাতে আর্টিলারি কিছু করতে পারবে না, এই এলাকাতে ট্যাঙ্ক বাহিনী কিছু করতে পারবে না। ফাইটিং হবে ভারতীয় আর্মি রাইফেলম্যান ভার্সেস বাংলাদেশি রাইফেলম্যান টু রাইফেলম্যান, এবং আমরা সংখ্যা দ্বারা এদেরকে পরাজিত করে ফেলব। সংখ্যা কি, আমরা এখানে 10 লাখ ঢুকাই দেবো, এখান দিয়ে ইনফিল্ট্রেট করে দেবো। ছোটো ছোটো ব্যাটালিয়ান, মনে করেন 500 লোকের ব্যাটালিয়ান, এক ব্যাটালিয়ান, একটা ব্যাটালিয়ানের উপর দিয়ে আরেকটা ব্যাটালিয়ান রোল করে চলে যাবে। তাইলে এই এলাকাটা পাহাড়ি, অতএব এখানে আমরা আমাদের যে মেইন শক্তি আছে প্রায় 50 লাখ আনসার এবং বিপুল সংখ্যক উৎসাহী ফাইটার, এদের মাধ্যমে এই এলাকায় আমরা অফেন্সিভে যাইতে পারি এবং সাকসেস পাইতে পারি। তবে এই এলাকাটা সম্ভব না, এই বগুড়া এলাকা এবং যশোর এলাকায়, কারণ এই এলাকাটা শীতকালে ট্যাঙ্কেবল থাকে, ট্যাঙ্ক চলতে পারে।
এই এলাকাও শীতকালে ট্যাঙ্ক চলতে পারে। ভারতের ট্যাঙ্ক বাহিনী অনেক শক্তিশালী, বাংলাদেশেরও ট্যাঙ্ক বাহিনী আছে, কিন্তু বাংলাদেশের বিমান শক্তি ভালো না হওয়ার কারণে কি বাংলাদেশের ট্যাঙ্ক বাহিনীটা ওই গ্রামের ভিতরে থাকতে হবে, গাছের ক্যামোফ্লেজ নিয়ে থাকতে হবে, পিল বক্স হিসেবে ব্যবহার করতে হবে, পুরাটা এদের পুরা শক্তি ব্যবহার করা যাবে না। কিন্তু ভারত ইচ্ছা মতন তাদের শক্তি ব্যবহার করতে পারবে, কারণ তাদের বিমান শক্তি অনেক ভালো, এবং সম্ভবত বাংলাদেশ বিমান বাহিনীকে তারা 8-10 দিনের মধ্যে নিউট্রালাইজ করে দিতে পারবে এবং এয়ার সুপেরিয়রিটি হয়ে যাবে। ভারতীয় বিমান বাহিনী এই যে পাহাড়ি এলাকা, আমাদের সিলেট এলাকা, কুমিল্লা এলাকা, চিটাগাং এলাকা এবং আসাম এলাকায় কিছু বিমান বাহিনী কিছু না করতে পারলেও এই এলাকায় কিন্তু ভালো কাজ করতে পারবে, দেখে দেখে মারতে পারবে। এই জন্য কী করতে হবে, এই এলাকায় তাহলে ওদের আর্টিলারিও আছে, আর্টিলারিও কিন্তু এই প্লেন ল্যান্ডে কাজ করতে পারে। পাহাড়ি এলাকায় আর্টিলারি চলে না, আর্টিলারিগুলো টার্গেটে হিট করা যায় না। তাহলে এই দুই জায়গায় এই কনভেনশনাল আর্মি দিয়ে ফাইট করতে হবে। তবে এই ফাইটটা বেশি দিন না করাই ভালো। যত বেশি ফাইট করা হবে এখানে তত বেশি সৈন্য ক্ষয় হবে, কারণ ওদের শক্তিশালী এয়ারফোর্স আছে, ট্যাঙ্ক আছে, আর্টিলারি আছে এবং ট্রেন্ড আর্মি আছে। যত বেশি এই এলাকায় এই ডিভিশন যত বেশি ফাইট করবে তত এদের সৈন্য ক্ষয় হবে। এই জন্য যুদ্ধের প্রস্তুতির জন্য যত সময় লাগে, এই 14 থেকে 21 দিন ফাইট করে নেক্সট ফেজ গেরিলা ফেজে চলে যেতে হবে। গেরিলা ফেজে গেলেও এখানে বেশি দিন আরও ইন্ডিয়া থাকতে পারবে না। এরা গেরিলা ফেজে চলে যাবে খুব বেশি হলে 14 দিন পরে, এবং এখানেও এরকম আনসার ব্যাটালিয়ান, বিভিন্ন ব্যাটালিয়ান এখানেও তখন কাজ করতে থাকবে, যার ফলে এরা বেশি দিন এখানে থাকতে পারবে না। এদেরকে কোনো মতেই এই যমুনা এবং পদ্মা পার হইতে দেওয়া যাবে না। এই ব্রিজের 2টা স্প্যান ভেঙে ফেলতে হবে, দূরবর্তী না, এই পারের স্প্যান না, এই পারের স্প্যান ভাঙলে কিন্তু রিপেয়ার করে ফেলবে। এই পারের স্প্যান ভেঙে দিতে হবে যেন ও আইসা এই স্প্যানকে রিপেয়ার করতে না পারে। এবং যে স্প্যান ভাঙা হবে সেটা আমাদের রাইফেল রেঞ্জের মধ্যে থাকবে। আচ্ছা, এই হলো প্রাকৃতিক কারণে, নেচার মানে ল্যান্ডের কারণে, গ্রাউন্ডের কারণে, এই জায়গাটার কারণে ওরা ভালো ফাইট করতে পারবে এদের ট্যাঙ্ক, এয়ারফোর্স এবং আর্টিলারি দিয়া। কিন্তু এইখানে এই পাহাড়ি এলাকায় এরা ট্যাঙ্ক, এয়ারফোর্স, আর্টিলারি ব্যবহার করতে পারবে না। ওদের সৈনিক ভার্সেস আমাদের সৈনিক, ওদের সৈনিক তারা ওই মারাঠা রাজপুত থেকে আসছে কয়েক হাজার আর কি, মনে করেন 20-30 হাজার হবে, আর আমাদের কত আছে এখানে, না হলেও 10 লাখ ঢুকাই দেওয়া হবে ইনফিলট্রেশন করে। এবং এটা চিরস্থায়ীভাবে আগে যেরকম আদিকাল থেকে যে বাংলাদেশ ছিল আসাম সহ, সে আদিকালের বাংলা হয়ে যাবে এবং আস্তে আস্তে এরা এখান থেকেও হইতে যাবে। এবং এই যুদ্ধকালীন সময়ে চায়না যদি বলে আহা ভাই, নাগা, মিজো, মণিপুর এরা যদিও খ্রিস্টান হয়ে গেছে কিন্তু নাগবুসা, আমারও নাগবুসা, ওরও নাগবুসা, আর বাংলাদেশ তোমার সাথে আমার বহুত প্রাচীনকাল থেকে জিনিসপত্র বেশি, আমার একটা বাজার, ও যদি সাহায্য করতে আসে ওরে মানা করা যাবে না। এই যে দেখেন না, এই যে সেই চীন, ভারতের যুদ্ধ লাগলে এই যে চীনকে দিয়ে দিতে হবে একটা অংশ, আর এই যে নাগাল্যান্ড, মণিপুর এখানে যদি আসে, বাংলাদেশেও যদি একটু আইসে যদি একটু বাংলাদেশে সাহায্য করতে চায়, যুদ্ধের সময় আর না বলা যাবে না। আচ্ছা, তাইলে এখানেও গেরিলা ওয়ারফেয়ার শুরু করে দিতে হবে, গেরিলা ফেজে চলে যেতে হবে। এটা খুব বেশি হলে 14 দিনের বেশি চালানো ঠিক না। কনভেনশনাল ওয়ারে বাংলাদেশের এয়ারফোর্স যতদিন থাকবে ততদিন চালাইতে হবে, এয়ারফোর্স নাই তো কনভেনশনাল যুদ্ধ নাই, সুইচ ওভার টু গেরিলা ওয়ারফেয়ার, এটাও তাই করতে হবে। আচ্ছা, এখানেও আর যে শুধু চায়নাকে আনতে হবে, আমেরিকাকে আনা যাবে না তা না। আমেরিকা যদি আসতে চায়, চায়নারা আসতেছে না, মনে করেন চায়নারা বলে যে বললো যে আমরা পলিটিক্যাল অ্যাফেয়ারে ডিল করি না, তখন আবার এদেরকে বলতে হবে ভাই এরা নাক বোঝা হলেও এরা কিন্তু খ্রিস্টান ভাই তোমরা এখানে এসে খ্রিস্টান বাঁচাও, নাহলে কিন্তু আমরা এই এলাকায় আক্রমণ করে দিব। এটা কিন্তু জনগণ, একটা এলাকার জনগণ যোগ করলে হবে 3-4 লাখ 5 লাখ, ওয়া দখল করে নিতে নেওয়া কোনো ব্যাপার না। তবে রাখতে পারে, রাজি আছি যদি এখান দিয়ে একটু সাহায্য করো, এখান দিয়ে আমেরিকা এখান নিয়ে আসতে হবে। মোট কথা এই এলাকা ছাড়া যাবে না, আর এদেরকে এই টিভি দিয়ে মেরে ফেলতে হবে, টিভি দিয়ে অ্যারেস্ট করে নিতে হবে। না ওই যে ইয়াতে মেরে ফেলতে হবে না, ওই যে কী করলাম, ওই যে কী যেন আছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী PW বানাইতে হবে, জেনেভা কনভেনশন অনুযায়ী, সরি। আচ্ছা, তাইলে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে গেলে কি মুশকিল। আর এই যে তার কাটার বেড়া,
তো প্রথম দিনই উঠাই ফেলতে হবে, এটাতে আনসার লাগবে না। ওই বর্ডারের জনগণের বলতেই হবে যে তার কাটার বেটা যে যা পারো উঠাই নিয়ে আয়। আর পিলার মিলার ওগুলো সব উঠাই ফেলতে হবে, পিলারও নাই, তার কাটার বেড়া নাই, কিসের পিলার কিসের, এগুলো সব বাংলাদেশ দল করে রাখছে আর কি, এর মধ্যেও বাংলাদেশ মানে এই পর্যন্ত। তো ওই যে 3 সেনাপ্রধানের সাথে মোদি মিশতেছে, খুব ভালো কাজ করতেছে। এখন মোদির কনফারেন্স হয়ে গেলে যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে খুব ভালো হয়, আমরা বৃহত্তর বাংলাদেশ পাবো। এখানে পাকিস্তান না, আমরা পাঞ্জাবি না, এই বুঝতে ভুল করতেছে আর কি। আগেকার দিনে ওই যে ইয়েরা আসছিল মারাঠা রাজপুত, এরা আইসা ওই গঙ্গা নদী দিয়ে চিকন নাও নিয়ে আইসা, বাংলাদেশ তো নদী বিধৌত এলাকা, আইসা এখানে লুটতরাজ করে ধান পান নিয়ে লুটতরাজ করে যাইতো গিয়া। ওগো রইল পাহাড়ি লোক মারাঠা, আর ওই যে কী কর না বর্গি বলতো এদেরকে, আর হইলো রাজপুত মারাঠা, এগুলো হইতেছে কি পাহাড়ি লোক এবং মরুভূমির লোক, গায়ে একটু শক্তি বেশি। আসতো হঠাৎ করে এসে ডাকাতি করে নিয়ে চলে যেত প্রস্তুতি নেওয়ার আগেই। ওইটাই এখনও ওই চিন্তায় এখনও আছে, বর্গিগিরি এখনও করতে চায়। তো বর্গিগিরি করতে এখন আর পারবে না, কারণ ওই গায়ের শক্তির যুদ্ধ চলে গেছে, এখন রাইফেলের যুদ্ধ। রাইফেল থাকলে বাংলাদেশের মানুষ রাইফেল পেলে যে কী জিনিস এটা এখনও টের পায় নাই। ভারতে এমন কোনো জাত নাই বাংলাদেশের সামনে দাঁড়াইতে পারে রাইফেল পেলে। আর দ্বিতীয় কথা হইতেছে কি, আমাদের মন খুব খারাপ। আমরা হলো ওই বাঙালি হলেও পশ্চিম বাঙালির থেকে আমাদের একটু পার্থক্য আছে। আমাদের পার্থক্যটা হচ্ছে কি মানসিক কারণে। মুসলমান এই যে আরব দেশে এই যে হিজবুল্লাহ যুদ্ধ করে, হুতি যুদ্ধ করে, ইরাক যুদ্ধ করে, সিরিয়া যুদ্ধ করে কত সব কামাই করতেছে, আর মইরা বেসতে চলে যেতেছে। আর আমরা বাংলাদেশে বসে থেকে কোনো যুদ্ধ করার সুযোগ পাই না। মাঝে মাঝে মনে হয় যে আমরা মুসলমানই না। তো মোদি যদি একটু আক্রমণ করে খুব ভালো হয়। আর সেনাপ্রধানের সাথে আলোচনা করতেছে, আক্রমণ করলে শুরু হয়ে গেল এবং আমরা জেহাদ করার সুযোগ পেয়ে গেলাম। আমাদের দেশেও যুদ্ধ চলবে, মুসলমানদের সব জায়গায় যুদ্ধ চলতেছে, সবাই জেহাদে লিপ্ত, আমরা আর বাড়িতে বসে দিয়েছি। এটা কী খারাপ দেখা যায় না? থ্যাংক ইউ মোদি সাহেব। আচ্ছা, যাই হোক, এলাকাটা একটু ভালো করে দেখাই দিই, নাহলে অনেকে বুঝবে না যে কোন জায়গাতে ধরতে হবে আর কোন জায়গাতে ছাড়তে হবে। এই যে দেখেন, এই যে এটা তো দেখাইলাম, এই যুদ্ধটা বুঝছেন তো নাকি আবার দেখো, লাস্টে দেখাবনি। এই যে বাংলাদেশ, ভুটান, কিন্তু ভুটানের দল কিছু বলা যাবে না, ও ভুটান আদিকাল থেকে ভুটান। আর এই যে ইন্ডিয়া লেখে রাখছে, এটা হলো বাংলাদেশ। আর এইখান দিয়ে যে দেশগুলো আছে, দেশগুলো দেখায় নাই। আসামের লোক কী গান গায় সেটা পরে দেখাবো। এই যে দেখেন অরুণাচল প্রদেশ, এরা চায়না দাবি করে, এর মধ্যে একটা ভেজাল আছে, ও চায়নারে দিয়ে দিলি ভালো। নাগাল্যান্ড ও নাগবুসা চায়না, মণিপুর চায়না, মিজোরামে চায়না এগুলো। আমাদের দেশ আসলে এই আসামটা বাংলাদেশের সাথে ছিল আদিকাল থেকে। আর এখানে মেঘালয় লিখে রাখছে না, এখানে মেঘরা থাকে, মানুষ থাকে না, এটা ফাঁকা জায়গা, এই জায়গা দখল করে নিতে হবে। এইটা হলো আসলে বাংলাদেশ। আর এই যে ওয়েস্ট বেঙ্গল লেখছে, উত্তর দিকে লিখে রাখছে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু আসলে ওয়েস্ট বেঙ্গল না, এটাও বাংলাদেশ। তাইলে এখান দিয়ে ইনফিল্ট্রেশন করে দিতে হবে লক্ষ ত্রিপুরা বাংলাদেশ, এখান দিয়ে ইনফিল্ট্রেশন করে দিতে হবে, এখান দিয়ে ইনফিল্ট্রেশন করে দিতে হবে, এবং যুদ্ধটা এই এলাকায় হবে। এখান দিয়ে না গেলে ভালো হয়, কারণ এখানে আবার চায়নার ইন্টারেস্ট আছে, কারণ এরা নাগবুসা, আমেরিকার ইন্টারেস্ট আছে, কারণ হলো এরা খ্রিস্টান। ইন্ডিয়া যদি যুদ্ধ লাগায় নয়, তাহলে এই দিক দিয়ে চায়না আসবে, আর এই দিক দিয়ে আমেরিকা এসে নামবে, একের শিওর। আসলে বাংলাদেশ থেকে একটু সাহায্য করবে, কারণ এদের নিরাপত্তার জন্য তখন বাংলাদেশে সাহায্য করতে হবে ওদের। কারণ বাংলাদেশে যদি ইন্ডিয়া আটকে যায়, তাহলে এদের এলাকাটা নিরাপদ হইল। তাহলে আমাদের কিন্তু এই নাগবুসা পার্টির সাথে কোনো ঝামেলা নেই, আমরা এই এলাকাতে ইনফিল্ট্রেশন করব। আর এলাকা কিন্তু বুঝতে হবে এলাকাটা কেমন। এই যে বাংলাদেশের সবুজ দেখতেছেন, এই সবুজগুলো হলো বাঙালিদের এলাকা, এই সবুজগুলো সব প্লেন ল্যান্ড। আর এই যে পাহাড়িয়া দেখতেছেন, এগুলো হলো যে এখান দিয়ে হলো যে অরুণাচল, এখান দিয়ে যে মিজো নাগাই, এই পাহাড়ি এলাকার মধ্যে। ওখান দিয়ে আমার কোনো লাভ নাই, ও আমাকে দরকার নেই। আচ্ছা, এখন কথা হইতেছে কি, যুদ্ধ করবে কি করবে না, আমরা জিহাদ করার সুযোগ পাবো কি পাবো না, এটা কিছু পয়েন্টের উপরে নির্ভর করে। কারণ এখানে শাহ নেয়ামতুল্লাহর একটা ভবিষ্যৎবাণী আছে। শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণীতে বলছে যে
আমি এর আগে একটা ভিডিও করছিলাম, ওখানে বলছিলাম শাহ নিয়ামতের ভবিষ্যৎবাণী আছে মোমিনরা পাঞ্জাব কেন্দ্র দখল করবে। তো পাঞ্জাব কেন্দ্র মানে লাহোর, লাহোর। তা আমি বলছিলাম তাহলে দখল করার কথা লাহোর, মোমিনরা দখল করবে মানে আফগানিস্তান ইরান এরা মিলা, এরা হলো বেশি মোমিন, পাকিস্তান এরা কম মোমিন। মোমিন মানে কি ডেমোক্রেটিক, তার মানে মোমিন না আর কি, ব্যক্তি মোমিন কিন্তু রাষ্ট্র মোমিন না, রাষ্ট্র নামে ইসলামিক কান্ট্রি। তাইলে মোমিনরা দখল করবে লাহোর মানে আফগানিস্তান আর ইরান মিলা পাকিস্তান দখল করবে, এটা আমি বলছিলাম। তো ওইখানে আর একটা কথাও ছিল যে প্রথম অক্ষর শিন শেষ অক্ষর নুন, উনি ষড়যন্ত্র করবে। এখন এই যে নুন শিন আলা, আমি বলছিলাম যে এইটা সম্ভবত ষড়যন্ত্র লেখা নাই, শাহ নিয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণীতে লেখা আছে নুন শিন প্রথম অক্ষর শিন শেষ অক্ষর নুন, ওনার সময়ে ঘটনা ঘটবে। তাই বলছিলাম এটা টাইম লাইন, প্রথম অক্ষর শিন আর শেষের অক্ষর নুন দিয়ে শেখ হাসিনাকে বলা যায়, তার প্রথম অক্ষর শিন শেষ অক্ষর হাসিনা নুন বলা যায়, আবার আও হইতে পারে। আরেকটা বলা যায় শেখ মুজিবুর রহমান, উনি তো মরে গেছেন। তা শেখ হাসিনার সময়ে বলছে, তাহলে শেখ হাসিনার সময়টা বলা হয়েছে, ওই সময় গোলমালটা হবে। তাহলে এমনও হইতে পারে শেখ হাসিনার সময় এই বাংলাদেশের উপরে আক্রমণ হবে, এই আক্রমণের কারণেই গাজওয়াতুল হিন্দ শুরু হবে। তাহলে শেখ হাসিনার সময় যদি গাজওয়াতুল হিন্দ শুরু হয় তাহলে কীভাবে হইতে পারে? আচ্ছা, 1 নম্বর পয়েন্ট হলো যুদ্ধটা কীভাবে হইতে পারে। এখন আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্ডিয়া যদি যুদ্ধ করে তাহলে কিন্তু ভল্লুক তার অরিজিনাল চেহারা নিয়ে আসবে না, সে নেকড়ে বাঘ ভল্লুকের নেকড়ে বাঘ সে ভেড়ার চামড়া পরে আসবে। নেকড়ে বাঘ ভেড়ার চামড়া কেমনে পরবে? নেকড়ে বাঘ ভেড়ার চামড়া পরবে হলো শেখ হাসিনা মাধ্যমে ওনাকে দিয়ে বলাই দিবে যে আমি বাংলাদেশের বৈধ রাষ্ট্রপতি বা সরকার, আমি পদত্যাগ করি নাই। এখন শেখ হাসিনা পদত্যাগ যদি না করে এবং যুদ্ধ যদি ভারত সত্যিই করতে চায় তাহলে ওখানে একটা উনি প্রবাসী সরকার গঠন করতে পারবে। এই যে আং সান সু কি করছে, প্রবাসী সরকার। শেখ হাসিনা প্রবাসী সরকার গঠন করে ভারতকে বলতে পারে যে বাংলাদেশকে মুক্ত করার জন্য, তাইলে সে একটা লিগ্যাল সাপোর্ট পেয়ে যাবে এবং পৃথিবীর দ্বিমতের মধ্যে চলে আসবে। ইউএনএ দেখবেন একদল বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, শেখ হাসিনার সরকার বৈধ এবং ভারতের আক্রমণ বৈধ। আর এক দল বলবে যে না, শেখ হাসিনার সরকার বৈধ না, উনি পদ ছেড়ে দিয়ে আসছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি চুপ্পু আছে, অতএব সেটা বাংলাদেশ সরকার বৈধ, অতএব ভারতের আক্রমণ অবৈধ। তো ইউএনএ একটা গোলমাল লেগে যাবে। তা এটা ইউএনএর ক্ষেত্র থেকে উনি করবে, ওরা করবে কোনোভাবে প্রমাণ করার চেষ্টা করবে যে আমরা আক্রমণ করতেছি ইউএনএর ফেভারে বা জনহিতকর কার্যে বাংলাদেশের মানুষকে সাহায্য করার জন্য, মানে ভেড়ার চামড়া পরে আক্রমণটা করবে। 2 নম্বর আর একটা পয়েন্ট দেখাইতে পারে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এই জন্য ওইটাতেও সতর্কতা অবলম্বন করতে হবে। অত্যাচার যতই হোক না কেন, যতই বলুক না কেন, উদ্বাস্তু সমস্যার যদি না হয় তাহলে কিন্তু সে অত্যাচার প্রমাণ করতে পারবে না। কোনো অবস্থাতেই যেন হিন্দুরা উদ্বাস্তু হইতে না পারে সেটা দেখতে হবে। কীভাবে তাদেরকে পাহারা দিতে হবে, তাদের নিরাপত্তা দিতে হবে, তারা যেন শান্তিতে থাকে। ওরা কিন্তু বাংলাদেশে যে হিন্দুরা আছে এরা বাংলাদেশেই থাকতে চায়, ইন্ডিয়ায় যায় খুব মুশকিল, ইন্ডিয়ায় টিকে থাকা খুব মুশকিল। ইন্ডিয়ায় বংশ পরস্পরে যারা আছে তাদের জন্যই ওইটা জায়গা ঠিক আছে। একটা দোকানদার দাদার আমল থেকে দোকানদার, নতুন লোক যায় ওখানে দোকানদারি করতে পারবে না। একটা কৃষক দাদার আমল থেকে 14 গোষ্ঠীর কৃষক, নতুন লোক যায় ওখানে কৃষক হইতে পারবে না, কারণ আপনি জমি কিনতে পারবেন না। ওরা হিন্দুরা বেচে না জিনিসপত্র, খালি বোতল ফালায় না, কয় যে পয় বেরিয়ে যাব। জমি বেচা তো বহুত দূরের কথা, বাড়িও বেচে না, আপনার যায় বাড়িও কিনতে পারবেন না, পুরানো বাড়ি ফ্ল্যাট বাড়ি কিনতে পারবেন। তা যাই হোক, বড় বড় ফ্ল্যাট যেগুলো হয় দেখবেন সব মুসলমানরা জমি বেচছে, ওইটার উপরে ফ্ল্যাট বাড়ি বানায় বেচে। হিন্দুদের কাছ থেকে আপনি কিনতে পারবেন না, ওরা বেচে না, পয় বেরিয়ে দেবো, পয় কুসংস্কার আচ্ছন্ন মন। আচ্ছা যাই হোক, তো হিন্দুদেরকে উদ্বাস্ত হইতে দেওয়া যাবে না, ওদেরকে প্রোটেকশন দিয়ে রাখতে হবে। উদ্বাস্ত হইলেই সে তার ওই পয়েন্ট পেয়ে যাব যে বাংলাদেশে অত্যাচার হচ্ছে, এখন বাংলাদেশকে মুক্ত করতে যাইতে হবে। আচ্ছা, আর একটা কী করবে, এটা ওদের কাবার আর কি, ভেড়ার চামড়া। আর ওদের স্বার্থ কোথায়? ভারতের স্বার্থ আছে, বাংলাদেশ দখল করতে পারলে কি হয়, 7 সিস্টারের প্রোটেকশন বাড়ে।
এখন সেই দূর থেকে পশ্চিম বাংলার থেকে যায় সেভেন সিস্টারে দেখাশোনা করতে হয়, কিংবা আরও দূরের থেকে গুয়াহাটির থেকে দেখাশোনা করতে হয়। বাংলাদেশ দখল করতে পারলে ওরা আরও কাছে আসলো, সেভেন সিস্টারের প্রোটেকশন বাড়লো। কারণ আর সেভেন সিস্টারের লোক যারা আছে এরাও কিন্তু বাঙালিদের উপরে নির্ভরশীল। ওদের কৃষিকাজ টিষিকাজ বিভিন্ন রকমের কামলা টামলা, ওরা বাঙালি। বাংলা না থাকলে ও কাম ছাড়া। এই চাকমারা দেখেন না, বাঙালি না থাকলে চাকমারা কাম ছাড়া। চাকমারা কোনো কাম করে না, পাহাড়ে বসে বসে খালি সারাদিন ভরে চোলাই মদ খায় আর উকা খায়, বেশি একটা কাম করবে না। ঝুম চাষ করে বছরে একবার, বাকি সময় এসে ঘুমাইতে থাকে আর কি। মানে আচ্ছা, ওদের সমস্ত কাজ কারবার করে দিতে হয় বাঙালি। তো বাঙালিদের উপর ওরা আদিকাল থেকে অনেক আগের থেকে নির্ভরশীল। অর্থাৎ বাঙালিদের সাথে ওরা বাঙালির সাথে মিলেমিশে থাকবে, গোলমাল করবে না। তো সেভেন সিস্টারের উপরে প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য বাংলাদেশ দলগুলোতে সুবিধা হয়, কমিউনিকেশন সুবিধা হয় সেভেন সিস্টারের সাথে। তবে এতদিন চলতেছিল, এখন চলতেছে না, কারণ সেভেন সিস্টারের উপরে চায়না এবং আমেরিকার চোখ পড়ে গেছে। আসলে আমেরিকার চোখ পড়ছে কারণ এই এলাকার লোক খ্রিস্টান হয়ে গেছে, এবং আমেরিকা এখানে একটা খ্রিস্টান মণিপুর নাগামিজো এদেরকে দিয়ে একটা খ্রিস্টান স্টেট বানানোর ধান্দায় আছে, এখানে বেস করার ধান্দায় আছে। ফলে চায়নার ইন্টারেস্ট বাড়ছে, যার ফলে এখন ইন্ডিয়া আরও ক্লোজলি এই এলাকাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে। তো আমার এই ব্যাপারে অনেক ভিডিও আগের আছে, দেখে নিন। তো এইটা সুবিধা পায়, সেভেন সিস্টারের নিয়ন্ত্রণ সুবিধা পায়। আর একটা হলো কি, বঙ্গভূমি একটা তৈরি করতে পারে। বঙ্গভূমি কি, এই বঙ্গভূমির লোভ দেখায় এসে বাংলাদেশের মাইনরিটিদেরকে উদ্বাস্তু বানানোর চেষ্টা করতে পারে। বঙ্গভূমির লোভ দেখায়। বঙ্গভূমিটা হলো কি, মনে করেন খুলনা বিভাগ ভারত দখল করে নিল, বাকিটা না, খুলনা বিভাগ। ওখান থেকে খুলনা বিভাগ যদি দখল করে, দেখবেন মুসলমানরা সব উদ্বাস্তু হয়ে ঢাকার দিকে চলে আসছে। তখন ওই জায়গাটা হিন্দু মেজরিটি করে দিবে খুলনা বিভাগ, করে ওখানে একটা স্বাধীন রাষ্ট্র বানায় একটা বঙ্গভূমি তৈরি করবে। এই প্ল্যান ওদের আগেও ছিল, মানে এটা অনেক পুরানো প্ল্যান, এবং বঙ্গভূমি আন্দোলন অনেক দিন ধরে হচ্ছে। কংগ্রেস এটাকে সাপোর্ট দেয় নাই, তবে বর্তমান সরকার যেহেতু হিন্দুত্ববাদী সরকার, এরা সম্ভবত সাপোর্ট দেয় এই বঙ্গভূমি আন্দোলনকে। আর একটা কারণ কি, বাংলাদেশ একটা খুব উন্নত মানের ইকোনমিক হাব। এখানে অনেকগুলো পোর্ট আছে, এখানে নদী নালা অনেক সমৃদ্ধ, এখানে প্রচুর জনশক্তি আছে। মারোয়ারি ব্যবসায়ীরা এই এলাকাকে ব্যবসায়িক হাব হিসাবে ইউটিলাইজ করার, এখন তো কোরিয়ানরা করতেছে, আমাদেরকে ব্যবসায়িক হাব হিসাবে ব্যবহার করতেছে, ব্যবসায়িক পয়েন্ট হিসাবে ব্যবহার করতেছে। কিন্তু মারোয়ারিরা এই এলাকায় চোখ দিতে পারে, এটা একটা ইকোনমিক হাব। তাহলে ওদের লাভ কী? একটা হলো সিকিউরিটি, আর একটা হলো ইকোনমিক হাব, আর একটা হলো সিকিউরিটি মানে কি, ওই সেভেন সিস্টারের সিকিউরিটি, এটা সবাই জানেন। ইকোনমিক হাব, বাংলাদেশ যে ইকোনমিক হাব, এবং এটার জন্য ইকোনমির জন্য খুব সুবিধাজনক এলাকা। এখানে প্রচুর জনশক্তি আছে, পোর্ট আছে, নদী আছে, বিদ্যুৎ এখন ঠিক হয়ে যাচ্ছে। তাহলে এই এলাকায় একটা ভালো ব্যবসায়িক সেন্টার এটা একটা। 3 নম্বর হলো বঙ্গভূমি। বঙ্গভূমিটা অনেকে জানেন না, আমি একটু দেখাই দিই বঙ্গভূমিটা কী জিনিস। বঙ্গভূমি আন্দোলন এটা অনেক আগের থেকেই ইন্ডিয়ার কিছু কিছু লোক বলে যে বাংলাদেশের একটা অংশ দখল করে এখানে একটা হিন্দু মেজরিটি প্রভিন্স তৈরি করা, পারলে স্বাধীন দেশ তৈরি করে দেওয়া, এই হলো তাদের উদ্দেশ্য। বঙ্গভূমিটা একটু দেখায়নি, বঙ্গভূমির আইডিয়া হলো এরকম, এই যে হয়ে গেল, এই যে মনে করেন বাংলাদেশের মধ্যে এই যে গঙ্গা এসে ঢুকছে, পদ্মা এসে ঢুকছে, এখানে এসে পদ্মা, এই যে পদ্মা, এখান থেকে যমুনা ঢুকছে। এই যে খুলনা বিভাগ, এই খুলনা বিভাগ অনেকদিন আগের থেকে এদের ইচ্ছা ছিল যে খুলনা বিভাগ দখল করবে। খুলনা বিভাগ দখল করলে যখন ইন্ডিয়ান আর্মি ঢুকতে থাকবে, তখন মুসলমানরা দেখবেন এমনি ভাইটা এইদিকে চলে আসছে, এই এলাকাটা খালি হয়ে যাবে। তখন উদ্বাস্তু যদি পায় ওরা, মানে মনে করেন ভারতে 50 লক্ষ হিন্দু উদ্বাস্তু হয়ে চলে গেছে ইন্ডিয়ায়, এই 50 লক্ষ এখানে বসায় দিবে, দিয়ে এখানে প্রোটেকশনে রাখবে, এবং আলটিমেটলি এরা এই এলাকায় বঙ্গভূমি একটা আলাদা বিভাগ হিসাবে সৃষ্টি করে দিবে। না পারলে এটাকে স্বাধীন এলাকা করে দিবে। এটি হলো বঙ্গভূমি। এটা কিন্তু এর আগেও, এটা 71 সালেও এটা প্ল্যানের মধ্যে ছিল। ভারত কিন্তু পুরো বাংলাদেশ দখল করতে চায় নাই। আপনি এখনও পুরানো ইয়েতে পাবেন, ডকুমেন্টগুলোতে পাবেন, ভারতের পুরানো বইগুলোতে পাবেন। ভারতের 71 সালে ভারতের প্ল্যান ছিল শুধু খুলনা বিভাগ দখল করা এবং চিটাগাং বিভাগ দখল করা, এবং এই খুলনা বিভাগ আর চিটাগাং বিভাগ দখল করে দিন দরবারের মাধ্যমে কিছু একটা করা, মানে উদ্বাস্তু ফেরত দেওয়া। মূল উদ্দেশ্য ছিল ওদের উদ্বাস্তু ফেরত দেওয়া দিন দরবারের মাধ্যমে। এই দিন দরবার যদি সাকসেসফুল না হইতো,
পাকিস্তানের সাথে ভারতের দেন দরবার সাকসেসফুল নাই হওয়ার কথা, তাইলে এখান থেকে একটা জায়গা বানায় এই এলাকায় উদ্বাস্ত বসায় দিত তারা, তখন বঙ্গভূমি বাস্তবায়ন হয়ে যেত। ভারতের কোনো অবস্থাতেই ঢাকা দখল করার প্ল্যান ছিল না, এই এলাকা দখল করার প্ল্যান ছিল না। এই এলাকা দখল করতে কেন, এই এলাকাকে প্রোটেকশন, এই বটল নেককে প্রোটেকশন দেওয়ার জন্য এখান দিয়ে 71 ব্রিগেড নামাই দিছিল। আর এখান দিয়ে জেনারেল কোর কমান্ডার থাপা এখান দিয়ে ঢুকছিল যে এখান দিয়ে এই পর্যন্ত কাট আপ করে এইটাকে একটু চওড়া করে দিবে, এইটুক কাট আপ করবে। তাদের কিন্তু বগুড়া দখল করার প্ল্যান ছিল না। কিন্তু পাকিস্তানের যে জেনারেল এখানে ছিল সেই জেনারেল এত বিশ্বহাম্মক ছিল যে বুড়ি আলাম মুটকা একলাই এড়িয়ে গেছে, বুঝতে পারে নাই কোন দিক দিয়ে যুদ্ধ হয়েছে। একদিন রাস্তায় দিয়ে যাবে দেয় ইন্ডিয়ান আর্মি ধরে নিয়ে গেছিল ওরে যুদ্ধকালীন চলাকালীন। তারপরে ইন্ডিয়ান আর্মি দেখছে জেনারেল থাপা কোর কমান্ডার থাপা দেখছে যে এরা যদি আটকায় রাখি তাহলে অন্য কোনো কমান্ডার চলে আসবে, তাকে হারানো মুশকিল হয়ে যাবে। এই আহমকরি ফেরত পাঠা, তাড়াতাড়ি আহমক থাকলে যুদ্ধে জিতবো। তারপরে ওই সময় যুদ্ধ চলাকালীন তাকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এত বড় আহমক যে তুই যা। নাহলে এইখানে কিন্তু পাকিস্তান আর্মির সংখ্যা বেশি ছিল, এই 33 ক্রোয়ের চাইতে এখান থেকে আক্রমণ করছে 71 ব্রিগেড। এই এলাকায় ইন্ডিয়ান ফোর্সের চাইতে পাকিস্তানি আর্মির সংখ্যা বেশি ছিল, তা সত্ত্বেও তারা এখানে হেরে গেছে। শুধু এখানে হিলিতে একটা বড় যুদ্ধ হয়েছিল, শক্তিশালী যুদ্ধ, ওটা ওই ইন্ডিভিজুয়াল লেভেলের যুদ্ধ। ওই যুদ্ধের ওভারঅল থিয়েটারে ওই যুদ্ধের কোনো মূল্য নাই। তো যাই হোক, তো এদের যুদ্ধ যদিও করছিল এখানে, কিন্তু এই এলাকাটা দখল করার ইচ্ছা তাদের ছিল না। এবং এই এলাকাটা দখল করার কারণে কিন্তু পরে সাজা হয়েছে। জেনারেল লক্ষ্মণ সিংরা বলছে তোমার এত যুদ্ধ করতে বলছে কিরা, সাজা হয়ে গেছে, প্রমোশন হয় নাই। আচ্ছা, থাপাকেও বলছে যে তুমি এত যুদ্ধ তো এখানে করার দরকার ছিল না। ওদের প্ল্যান ছিল আসলে চিটাং বিভাগ, এখানে পোর্ট এলাকা এবং খুলনা বিভাগ দখল করে পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি করা এবং উদ্বাস্ত ফেরত দেওয়া। ইন্দিরা গান্ধী বারবার বলতো যে উদ্বাস্ত 1 কোটি উদ্বাস্ত খাওয়াইতে পারবে না, গরিব। তখন ইন্ডিয়া খুব গরিব ছিল। তখন এদেরকে উদ্বাস্তুগুলাকে সে এখানে বসাই দিবে, আর কিছু হয়তো এই চিটাং এলাকায় বসাই দিবে, এইটাই ছিল তার প্ল্যান। কিন্তু এই প্ল্যান সাকসেসফুল হয় নাই। ঢাকা ওরা দখল করতে বাধ্য হয়েছে, কারণে একজন ইহুদি আল্লাহর যেখানে প্ল্যান থাকে সেখানে আল্লাহ আগের থেকে ইহুদি বসায় রাখে। তো যাই হোক, অন্যদিও প্ল্যান সাকসেসফুল করেন, তবে ইহুদি থাকলে উনি কাজে ইন্টারেস্ট পান, পুরানো শত্রু তো। তা এখন ইহুদি বসানো ছিল জেনারেল জ্যাকব, সে এখানে ঢাকা দখলের ব্যাপারে তার আগ্রহ ছিল। সে যখন দেখছে মুক্তিযোদ্ধারা অনেক সাকসেস পাওয়া যাচ্ছে, তখন সে আইসা নিয়াজিরে সারেন্ডার করাই দিয়া পরে ইন্ডিয়ান আর্মির কাছে ঢাকা সারেন্ডার করাই দিছে। ঢাকা ফল হয়ে গেছে, ফলে পুরা দেশ একসাথে স্বাধীন হয়ে গেছে। নাইলে কিন্তু ভারতের দখলে এইটুক থাকতো এবং আমরা এইটুক নিয়ে বছরের পর বছর ঝুলতে থাকতাম। এখানে যে যুদ্ধটা করছিল এখানে যুদ্ধ করছিল জেট ফোর্স আসছিল এই দিক দিয়া, এখানে ঢুকিয়া। তবে জেট ফোর্স জিয়াউর রহমানের ফোর্স, এরা খুব যুদ্ধ করতে করতে আসতেছিল। দরবস্ত এলাকা ক্লিয়ার করছিল সিআর দত্ত, তার উপর দিয়ে রোল করে এসে জিয়াউর রহমান সিলেট শহরে ব্যাপক যুদ্ধ করছে, করে এখান দিয়ে এসে ঢাকার দিকে আসতেছিল। এই জন্য উনি থার্ড হয়েছিল ঢাকা দখলে। ক্যাপিটাল দখলের মধ্যে একটা কম্পিটিশন থাকে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সাথে সময় কী হয়েছিল, বার্লিন দখলের জন্য আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কম্পিটিশন লাগছিল, কে আগে ক্যাপিটালে যাইতে পারে। এটাও একটা কম্পিটিশন। জেট ফোর্স অনেকটা আগে আসছিল, কিন্তু পজিশন থার্ড। সেকেন্ড হলো এস ফোর্স শফিউল্লাহ, সে ড্যামনা পর্যন্ত আসছিল, তবে ড্যামনা পর্যন্ত তার বড় বাহিনী আসে নাই, মোটামুটি কিছু এলিমেন্ট ড্যামনা পার হয়ে আসছিল। এস ফোর্স শফিউল্লাহ, জেনারেল শফিউল্লাহ। আর ঢাকা দখলের এরা কিন্তু মুক্তিযোদ্ধা, এরা ইন্ডিয়ান মেইন প্ল্যানের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না, ইন্ডিয়া এদেরকে তেমন পাত্তাও দেয় নাই। আর মেইন ফার্স্ট হয়েছিল কাদেরিয়া বাহিনী। কাদের সিদ্দিকী 13 দিনের মধ্যে ঢাকায় এসে মিরপুরে এসে হ্যান্ডস আপ করে দিছে নিয়াজিকে হ্যান্ডস আপ করে ফেলছে, মিরপুরের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, মুক্তিযুদ্ধ আক্রমণ করছে। তখন পাকিস্তান দেখতেছে ঢাকা আক্রান্ত হয়ে গেছে অলরেডি, ঢাকার চারিদিক থেকে কাদেরিয়া বাহিনী ফাইটিং শুরু করে দিছে। তখন যখন জ্যাকব বলছে জ্যাকব কিন্তু নিয়াজির মাস্টার ছিল, ক্যাপ্টেন ছিল যখন, তখন নিয়াজি ছিল লেফটেন্যান্ট, তখনকার দিনের টিচার মানে স্কুলে আর্মি স্কুলে তারা পড়াইছে। তখন জ্যাকব বলছে দেখো চারিদিকে তোমার গোলাগুলি হইতেছে, অলরেডি মুক্তিযোদ্ধা চলে আসছে, তুমি কিন্তু তোমার বানা মুক্তিযোদ্ধারা কিন্তু ওই জেনেভা কনভেনশন জানে না। কাদের সিদ্দিকী খুঁচায় মানুষ মারছে, ও পাকিস্তান আর্মি হাতে পাইলে ও সব কটারে খুঁচায় মেরে হয়ে দিত। এই জন্য পাকিস্তান আর্মি ওইটা বুঝতে পারছে, ও সারেন্ডার করে দিয়েছে। এই জন্য কাদের সিদ্দিকী ফার্স্ট। আচ্ছা, যাই হোক, ওই সময় ইন্ডিয়া এটা প্যারাড্রপিং করছিল, এই যে প্যারাড্রপিং করছিল, তবে এই প্যারাট্রুপাররা কিন্তু এইখানেই যুদ্ধ করছিল, তারপরে আর আসে নাই। এরা কি যুদ্ধ করছিল, এই যে এখানে
এই ঢাকা বাউলে এই যে ব্রহ্মপুত্র বরাবর 31 পাঞ্জাব এবং 33 বালুচ ছিল, এরা যেন উইথড্র করে ঢাকায় না আসতে পারে, সেই জন্য এখানে রাস্তায় এদেরকে আটকানোর জন্য এখানে প্যারা ড্রপিং হয়েছিল। আচ্ছা, তাহলে এই সময় এই প্ল্যানটা বাস্তবায়ন হয় নাই। ভবিষ্যতে ভারত যদি কোনো দিন বাংলাদেশের উপরে আক্রমণ করে এবং বাংলাদেশ দখল করতে পারে, তাহলে এই প্ল্যানটা বাস্তবায়ন করবে। কারণ এখন হিন্দুত্ববাদীরা শক্তিশালী এবং মনে করবে যে এই সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য খুলনা এলাকাটা হিন্দু মেজরিটি করে খুলনাকে বাংলাদেশের প্রভিন্সও রাখা যেতে পারে, কিংবা একটা স্বাধীন খুলনা বিভাগকে স্বাধীন বঙ্গভূমি ঘোষণাও করা যেতে পারে। তখন বাংলাদেশ লম্বা হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এই হলো বঙ্গভূমি। তাহলে এইগুলার কারণে ইন্ডিয়ার লাভের মধ্যে তেমন লাভ নাই, তবে হিন্দুত্ববাদী চেতনার থেকে ওরা আক্রমণ করতে পারে। বাংলাদেশ দখল করে ইন্ডিয়ার লাভ নাই। ক্ষতি কি? এক রাত্রে 18 কোটি মুসলমান বেড়ে যাবে, এটা একটা বিরাট ক্ষতি। ওরা তার কাটার বেড়া দিয়ে আমাদেরকে আটকায় রাখতে আগ্রহী। এক রাত্রে যুদ্ধ যেদিন যুদ্ধবে সেদিন ভারতে 18 কোটি মুসলমান বেড়ে যাবে। এখন আছে 14 কোটি, 32 কোটি হয়ে যাবে। এখন ওই 14 কোটির ভয়ে ওদের হিন্দুত্ববাদী আন্দোলন করতে হয়। তখন 32 কোটি মুসলমানের ভয়ে যে কী আন্দোলন করবে আল্লাহ জানেন। দেখা গেল যে ওরাই উদ্বাস্ত, ভারত থেকে উদ্বাস্ত হয়ে পাকিস্তান যেতে রওনা দিছে। তো যাই হোক, তো এই জন্য আমাদের জনসংখ্যার ভয়ের কারণে ওরা আলটিমেটলি আক্রমণ করবে না। আর করলে ওইভাবে ভেড়ার চামড়া পরে করবে। ভেড়ার চামড়াটা কি? নেকড়ে বাঘ ভেড়ার চামড়া পড়ছে, ওই যে বাইবেলে আসছে না? ভেড়ার চামড়া কি? শেখ হাসিনার একটা গভর্নমেন্ট তৈরি করে পারমিশন দিতে হবে। ওই পারমিশন নিয়ে বাংলাদেশের হিন্দুদেরকে জাগায় তুলতে হবে যে তোমাদের উপরে কিন্তু খুব অত্যাচার হচ্ছে। হিন্দুরা যদি কাজে না হচ্ছে না, তুই জানোস না তোর উপরে অত্যাচার হচ্ছে। বাংলাদেশের যে হিন্দুরা আছে এরা কিন্তু নার্ভ শক্তরা লোক, দুর্বল নার্ভের হিন্দুরা অনেক আগে চলে গেছে। 35% হিন্দু আছিল, সব তো গেছে গিয়া। ওই যে পালঙ্ক সিনেমায় দেখছেন না, জমিদারে কইতেছে শান্তি আছে, স্বস্তি নাই, স্বস্তির জন্য চলে গেছে। আর ব্যানার্জিরা বুদ্ধিওয়ালা, বাঙালি জাতের বুদ্ধি তো ওখানে এই সব হারামজাদা চলে গেছে কলকাতায়। আচ্ছা, আছে দু একটা আছে, ওই যে আমার আছে, ওই যে ফ্রান্সে থাকে, ওই যে ভট্টাচার্য। তো ভট্টাচার্য আছে, একটা ব্যানার্জি আছে, দু একটা আছে, আর কোনো ব্যানার্জি নাই। ভট্টাচার্য ব্যানার্জি ওরা। আচ্ছা, যাই হোক, বাকি সব চলে গেছে। ভদ্রলোক, বড় লোক, ব্যবসায়ী, টিচার, প্রফেসর, এগুলো সব চলে গেছে। আছে যারা, তারা কি নিম্নবর্ণের হিন্দুর লোকরা আছে, যারা আসলে প্রফেশনালি বিভিন্ন রকমের কাজ করে। আর আমরা কি মুসলমান হয়েছি কোত্থেকে? হয়েছি নিম্নবর্ণের হিন্দুর থেকে। তাহলে আমাদের সাথে কিন্তু ওদের আত্মার মিল আছে, আমাদের চালচলনের মিল আছে, রক্তে মিল আছে। এই জন্য ওই কলকাতার ব্যানার্জিদের সাথে ওর মিলবে না। কলকাতায় যায় দেখবেন যে ও কারো ছোঁয়া দিলে ও ধুইতেছে কাপড় চোপড়, আর আমাদের সাথে হিন্দুরা ছোঁয়া দিলে কিছুই হয় না। আমাকে কাপড় চোপড় দেওয়া লাগে না, কিছুই হয় না। আর ওখানে যায় দেখবে যে ওখানে যায় শান্তি নাই। এই নিম্নমানের হিন্দুরাই আছে এবং এরা নার্ভ শক্ত, এরা ইনশাল্লাহ যাবে না, এরা শক্তিশালী। তবু এদেরকে বোঝাবে ওই তোর উপরে কোনো অত্যাচার হইতেছে। আবার ওই যে হয়েছে না কতগুলা, ওই যে ওদের স্যাটেলাইট টিম তৈরি হয়েছে হিন্দুত্ববাদী আন্দোলন বাংলাদেশে, কি ইস্কন মিস্কন, এইগুলাকে এই স্যাটেলাইট টিমগুলো এখানে বোঝাইতেছে যে তোর উপরে কিন্তু অত্যাচার হইতেছে। তো একজন লোকের পিছনে যদি সবসময় বলতে থাকেন যে তোর উপরে অত্যাচার হইতেছে, কিন্তু তখন মশা কামড়াইলেও মনে করবে যে এরা এই মশাটা বৈষম্যবাদী ছাত্ররাই পাঠাইছে। আচ্ছা, তা যাই হোক, ভেড়ার নাম পইরা এদেরকে হিন্দুদেরকে বোঝাবে। আর আওয়ামী লীগ আছে প্রায় 35% আওয়ামী লীগ আছে। শেখ হাসিনা যদি প্রবাসী সরকার তৈরি করার সাথে সাথে ওই 35% কিন্তু হাতে হাতে দেখা যাবে মনে মনে সাপোর্ট দিয়ে দিছে যে আসতেছে হাসিনা। কিছু আওয়ামী লীগের অবস্থা যতই খারাপ হয়ে হোক না কেন, ওর ফিক্সড 70টা আসন আছে। আওয়ামী লীগ একদম গর্তে পড়ে গেলেও 70 আসন পাইতো। আর এমনি যখন ভালো সময়, ওই যে তত্ত্বাবধায়ক সরকারের পরে ওই যে খয়রুদ্দিনের সরকার, না জানে কি ওর নাম কি, আচ্ছা যাই হোক, মইনু আহমেদের সরকারের পরে তো তারা 2/3 পেয়ে গেল। বাঙালি তো হুইজিকে বাঙালি, 75-এর কথা মনে নাই। আচ্ছা, দিছে একেবারে ডাইলা। এখন শেখ হাসিনারে যেগুলা করছে, শিশু হত্যা করছে, এইটার দায়ী কিন্তু ওই যে মইনু আহমেদের ইলেকশনে যারা শেখ হাসিনার ভোট দিছে সমপরিমাণ। একটা মানুষ মারলে মানব জাতি হত্যার গুনাহ হয়, ওই গুনার ভাগ ওই ভোটাররাও পাবে, যারা ওই
মইনু আহমেদের সরকার, ওটা কি, ওটা খয়রুদ্দিন না কি নাম আসছিল যে ওনার, খয়রুদ্দিনের সরকার, খয়রুদ্দিন না কি নাম, যাই হোক, আমি মইনু আহমেদের চিনি। এই মইনু সরকার, এই মইনু যে ইলেকশন করাইছিল, সেই ইলেকশনে যে 2/3 বা সঠিক একটি ইলেকশন হয়েছিল, ওখানে কোনো কারচুপি হয় নাই। ওই সঠিক ইলেকশনে দেখা গেছে 2/3 চাইতে বেশি বাঙালি হাসিনারে ভোট দিছে। যারা হাসিনারে ভোট দিছেন তারা ওই একটা শিশু হত্যার সব ভাগই পেয়ে যাবেন, এবং ওই শিশু হত্যার জবাব দিয়ে পার হইতে হবে। এই জন্য আমি ভোটই দিইনি, আমি আর জীবনে কোনদিন ভোট দিইনি। জীবনে একবার দিয়েছিলাম ভোট, বট গাছে। মনে করলাম যে ইসলামে বট গাছ খারাইছে ইসলামের নাম নিয়ে, আমার তখন ভোট দেওয়াই লাগবো। আমি ভোটের কেন্দ্রে যাইনি, ওইবার খালি গেছিলাম সেই বহুত আগে বট গাছে, আমি হুজুরকে ভোট দিয়েছিলাম। আর কখনো ভোট নিজের থেকে যায়নি। আর একবার দিতে হয়েছে হানা ভোট, ওই ভোটার কেন্দ্রের পাশ দিয়ে যাইতেছি, জোর করে এটাই নিয়ে ভোট দেওয়াই দিল, হাত দিয়ে দিলাম। না দেওয়ার উপায় ছিল না, কারণ নার বাক্সের উপরে এক গাদি থুতু ফেলায় রাখছে, মুখের মধ্যে ও নার বাক্সে ঢুকানি জানা, ঢুকে বেড়ে গেলে হাতে ময়লা লাগবো, এই জন্য হার মধ্যে দিয়ে দিলাম। তবু এমনিও আমি হাতেই দিতাম, হা না দিছি ওটা তো আমি দিইনি, আমার জোর করে ধরে নেওয়া দেওয়া হয়েছে। আর নিজের ইচ্ছায় ভোট দিছি একবার বট গাছে। আর যারা নাকি হাসিনারে সিল দিছেন, এখন সিল লইতেছেন, কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে, আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খ কম্পিউটারাইজ লৌহ মাহফুজের হিসাব আছে। ধরা খাইতে হবে, পাপের ভাগী হবেন। আল্লাহ হাফেজ।